হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যালসামিডি। আজকে আমাদের টপিক স্যাম্পলিং। আজকে আমরা স্যাম্পলিংয়ের বেসিক এবং স্যাম্পলিং মেথডসগুলো নিয়ে আলোচনা করব। ধরা যাক কোনো একটা প্যারালাল ইউনিভার্সে আমরা রিসার্চার, আর আমরা রিসার্চ করছি বাংলাদেশের সব মেডিকেল কলেজের স্টুডেন্টদের মধ্যে কতজন সকালের লেকচার ক্লাসে অ্যাটেন্ড করে। এখন বাংলাদেশের মেডিকেল কলেজের স্টুডেন্ট প্রায় 40,000-এর মতো। এতজন স্টুডেন্টদের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি ইনফরমেশন কালেক্ট করা একদিকে যেমন অনেক বেশি কস্টলি হবে, অন্যদিকে সেটা অনেক টাইম কনজিউমিং হবে। তো আমরা একটু সহজভাবে এই কাজটা করতে পারি। সেটা হচ্ছে আমরা বাংলাদেশের সব মেডিকেল স্টুডেন্টদের মধ্যে থেকে কয়েকজনকে, ধরলাম 300 জনকে বাছাই করে যদি শুধু তাদের কাছ থেকেই তাদের অ্যাটেন্ডেন্সটা কালেক্ট করি, তাহলেই আমরা আইডিয়া করে নিতে পারবো যে সারা দেশের সবার অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজটা কেমন। এই যে আমরা অনেকজন স্টুডেন্টদের মাঝখান থেকে কয়েকজনকে সিলেক্ট করে শুধু তাদের কাছ থেকে ইনফরমেশনটা কালেক্ট করলাম, এই প্রসেসটার নামই হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিংয়ের সাথে কয়েকটি টার্ম জড়িত। এদের মধ্যে একটি হচ্ছে স্টাডি পপুলেশন। একে শুধু পপুলেশনও বলা হয়। স্টাডি পপুলেশন হচ্ছে ইটস দ্য এন্টায়ার গ্রুপ অ্যাবাউট হুইচ ইনফরমেশন ইজ ডিজায়ার্ড। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি যাদের উপর স্টাডিটা করতে চাচ্ছি তারাই হচ্ছে আমাদের স্টাডি পপুলেশন। প্যারালাল ইউনিভার্সে আমরা যে স্টাডিটা করছিলাম সেখানে আমরা বাংলাদেশের সব মেডিকেল স্টুডেন্টদের ওপরে স্টাডিটা করতে চাচ্ছিলাম, তাই আমাদের স্টাডিতে স্টাডি পপুলেশন হবে অল দ্য মেডিকেল স্টুডেন্টস অফ বাংলাদেশ। যদি আমরা এমন একটা স্টাডি করতাম যে কোভিড-19-এর ফলে পৃথিবীর সব মানুষের মেন্টাল হেলথে কী এফেক্ট পড়েছে, তাহলে আমাদের স্টাডি পপুলেশন হতো পৃথিবীর সব মানুষ। এবার আসি স্যাম্পল। স্যাম্পল হচ্ছে ইটস দ্য পার্ট অফ দ্য পপুলেশন অ্যাবাউট হুইচ ইনফরমেশন ইজ অ্যাকচুয়ালি অবটেইনড। অর্থাৎ আমরা পপুলেশন থেকে যে কয়জনকে বাছাই করে তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়েছিলাম তারাই হচ্ছে আমাদের স্যাম্পল। আর স্যাম্পলিং হচ্ছে ইটস দ্য প্রসেস অফ সিলেক্টিং আ পার্ট অফ দ্য পপুলেশন। পপুলেশন থেকে স্যাম্পল সিলেক্ট করার যে পদ্ধতি বা প্রক্রিয়া, সেটাই হচ্ছে স্যাম্পলিং। এবার আসি স্যাম্পল ইউনিট কি। Each number of the population from which we collect data is termed as sample unit. অর্থাৎ আমাদের পপুলেশনের ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল হবে হচ্ছে এক একজন স্যাম্পল ইউনিট। যেমন ও একটা স্যাম্পল ইউনিট, ও একটা স্যাম্পল ইউনিট, ও একটা স্যাম্পল ইউনিট, সেভাবে আমাদের পপুলেশনের প্রত্যেকজন মেম্বার হচ্ছে এক একটা স্যাম্পল ইউনিট। তাহলে আমরা যে স্টাডিটা করছিলাম সেখানে বাংলাদেশের সব মেডিকেল স্টুডেন্টই হচ্ছে এক একজন স্যাম্পল ইউনিট। এবার আসি স্যাম্পলিং ফ্রেম বলতে কি বোঝায়। স্যাম্পলিং ফ্রেম হচ্ছে ইটস দ্য লিস্ট অফ অল স্যাম্পলিং ইউনিট ইন দ্য পপুলেশন। অর্থাৎ আমাদের পপুলেশনে মোট যে কয়জন আছে তাদের লিস্টটাই হতে স্যাম্পলিং ফ্রেম। যেমন আমাদের স্টাডিতে আমাদের পপুলেশন অর্থাৎ বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টদের সংখ্যা ছিল 40,000, তাই আমাদের স্টাডিতে স্যাম্পলিং ফ্রেম হবে 40,000। যদি আমাদের স্টাডিটা বাংলাদেশের সব মানুষের ওপর হতো তাহলে আমাদের স্যাম্পলিং ফ্রেম হতো 16 কোটি। এবার আসি স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ হচ্ছে ইটস দ্য নাম্বার অফ স্যাম্পলিং ইউনিট সিলেক্টেড ফ্রম দ্য পপুলেশন। অর্থাৎ আমরা যে কয়জন স্যাম্পল সিলেক্ট করলাম তাদের সংখ্যাটাই হচ্ছে স্যাম্পল সাইজ। যেমন আমাদের স্টাডিতে আমরা 300 জনকে সিলেক্ট করেছিলাম, তাই আমাদের স্টাডিতে আমাদের স্যাম্পল সাইজ হচ্ছে 300। এতক্ষণ আমরা স্যাম্পলিংয়ের কিছু বেসিক নিয়ে কথা বললাম। এখন আসি মেথডস অফ স্যাম্পলিং। আমরা কী কী মেথডে স্যাম্পলিং করতে পারি। স্যাম্পলিংয়ের দুইটি মেথড আছে, একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, অন্যটি হচ্ছে নন র্যান্ডম স্যাম্পলিং। প্রথমে আসি র্যান্ডম স্যাম্পলিং। এখানে পপুলেশনের মধ্য থেকে একদম র্যান্ডমলি স্যাম্পল চুজ করা হয়। এজন্য পপুলেশনের প্রত্যেকজন সদস্যরই একটা চান্স থাকে স্যাম্পল হিসেবে সিলেক্টেড হওয়ার। র্যান্ডম স্যাম্পলিংকে প্রবাবিলিটি স্যাম্পলিংও বলা হয়, যেহেতু এখানে পপুলেশনের সবারই সিলেক্টেড হওয়ার একটা প্রবাবিলিটি আছে। র্যান্ডম স্যাম্পলিংকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়।
একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, মাল্টিস্টেজ স্যাম্পলিং, মাল্টিফেজ স্যাম্পলিং। প্রথমে আসি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, একে সংক্ষেপে SRS বলা হয়। সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে পপুলেশনের মধ্য থেকে একদম র্যান্ডমলি স্যাম্পল চুজ করা হয়। এজন্য পপুলেশনের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একদম ইকুয়াল চান্স থাকে স্যাম্পল হিসেবে সিলেক্টেড হওয়ার। ফর এক্সাম্পল, যদি আমরা এই 5 জনের মধ্যে একটা লটারি করি, তাহলে কিন্তু এই 5 জনেরই একটা ইকুয়াল চান্স থাকবে যে সিলেক্টেড হওয়ার, রাইট? তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আমরা করতে পারি লটারির মাধ্যমে, র্যান্ডম টেবিল ইউজ করে, অথবা সায়েন্টিফিক ক্যালকুলেটর আর কম্পিউটার ইউজ করে। যত রকমের স্যাম্পলিং টেকনিক আছে তাদের মধ্যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং টেকনিকটা সবচেয়ে ভালো, কারণ যেহেতু এখানে র্যান্ডমলি স্যাম্পল সিলেক্ট করা হয়, তাই সব ধরনের মানুষেরই স্যাম্পল হিসেবে সিলেক্টেড হওয়ার চান্স আছে। তাই SRS এ স্যাম্পলিং করলে আমাদের স্টাডিটা সবচেয়ে বেশি এনরিচড হবে। এবার আসি সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং। সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিংয়ে প্রথম স্যাম্পলটাকে র্যান্ডমলি সিলেক্ট করে এরপর একটি নির্দিষ্ট ইন্টারভালে বাকি স্যাম্পলগুলোকে সিলেক্ট করা হয়। সাপোজ আমাদের এখানে 300 জন পপুলেশন আছে, আমরা সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং মেথডে এর মধ্যে থেকে 30 জনকে স্যাম্পল হিসেবে সিলেক্ট করব। তো প্রথম স্টেপ হচ্ছে সব স্যাম্পল ইউনিটকে একটা সিরিয়াল নম্বর দিতে হবে। আমরা আমাদের স্যাম্পল ইউনিটগুলোকে 1 থেকে 300-র মধ্যে সিরিয়াল নাম্বার দিলাম। এর পরের স্টেপটা হচ্ছে স্যাম্পলিং ইন্টারভাল বের করতে হবে। স্যাম্পলিং ইন্টারভাল হচ্ছে টোটাল পপুলেশন ডিভাইডেড বাই স্যাম্পল সাইজ। এখানে টোটাল পপুলেশন হচ্ছে 300 আর আমরা স্যাম্পল চাই 30, তাহলে স্যাম্পলিং ইন্টারভাল হবে 10। স্যাম্পলিং ইন্টারভালকে কে দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা আমাদের ফার্স্ট স্যাম্পলকে চুজ করব। প্রথম স্যাম্পল হবে 1 থেকে k-তম স্যাম্পলিং ইউনিটের মধ্যে যে কোনো একজন। যেহেতু আমাদের k = 10, তাহলে আমরা 1 থেকে 10তম স্যাম্পল ইউনিটের মধ্যে একজনকে র্যান্ডমলি সিলেক্ট করব। ধরলাম লটারিতে আমাদের আসলো 7, তাহলে 7th নাম্বার স্যাম্পলিং ইউনিট হবে আমাদের প্রথম স্যাম্পল। সেকেন্ড স্যাম্পলিং ইউনিট হবে ফার্স্ট স্যাম্পলিং ইউনিট প্লাস k-তম স্যাম্পলিং ইউনিট। ফার্স্ট স্যাম্পলিং ইউনিট এসেছে 7 এবং আমাদের k হচ্ছে 10, সুতরাং সেকেন্ড স্যাম্পলিং ইউনিট হবে 17th নাম্বার স্যাম্পলিং ইউনিট। একইভাবে আমরা থার্ড স্যাম্পলিং ইউনিট বের করব, সেকেন্ড স্যাম্পলিং ইউনিট প্লাস k-তম স্যাম্পলিং ইউনিট। সেকেন্ড স্যাম্পলিং ইউনিট এসেছে 17 আর k = 10, সুতরাং থার্ড স্যাম্পলিং ইউনিট হবে 27তম স্যাম্পলিং ইউনিট। একইভাবে এই প্রসেসে আমরা 10 ইন্টারভাল করে করে স্যাম্পল চুজ করতে থাকব যতক্ষণ পর্যন্ত আমরা 30টা স্যাম্পল সিলেক্ট করতে পারি। এটাই হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। সাধারণত কোনো এলাকায় ফাইলেরিয়া সার্ভে করতে এই স্যাম্পলিং মেথডটা ইউজ করা হয়। এবার আসি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ে। স্ট্র্যাটিফাইড কথাটার অর্থ হচ্ছে কয়েকটা শ্রেণীতে ভাগ করা, রাইট? তো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ে আমরা পুরো পপুলেশনটাকে কয়েকটি শ্রেণীতে ভাগ করব। এরপর প্রত্যেকটা শ্রেণী থেকে র্যান্ডমলি আমরা কয়েকজন স্যাম্পল সিলেক্ট করব। ধরা যাক আমরা কোনো এলাকার টিউবারকুলোসিস প্রিভ্যালেন্স নিয়ে স্টাডি করছি। তো যেহেতু টিউবারকুলোসিস সোশিও ইকোনমিক কন্ডিশনের উপর অনেকটুকু ডিপেন্ড করে, তাই আমরা যদি পুরো পপুলেশনটাকে আপার ক্লাস, মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসে ভাগ করি এবং প্রত্যেকটা ক্লাস থেকেই র্যান্ডমলি স্যাম্পল সিলেক্ট করি, তাহলে আমাদের স্টাডিটা সবচেয়ে বেশি ভালো হবে। এটাই হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ের উদাহরণ। এবার আসি ক্লাস্টার স্যাম্পলিং। যখন আমাদের পপুলেশনটা এত বেশি বড় যে সবার লিস্ট করে স্যাম্পল ফ্রেম করাটা একটু কঠিন হয়ে যায়, তখন ক্লাস্টার স্যাম্পলিং করা হয়। ক্লাস্টার স্যাম্পলিংয়ে পুরো পপুলেশনটাকে কয়েকটি ক্লাস্টারে ভাগ করা হয় এবং প্রত্যেকটা ক্লাস্টারকে আলাদা আলাদা করে স্যাম্পল ইউনিট হিসেবে ধরা হয়। সেই ক্লাস্টারগুলোর মধ্য থেকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে কয়েকটি ক্লাস্টার সিলেক্ট করা হয় এবং সেই সিলেক্টেড ক্লাস্টারের মেম্বারদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া হয়।
এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বারকে স্যাম্পল ইউনিট না ধরে প্রত্যেকটা ক্লাস্টারকে আলাদা আলাদা স্যাম্পল ইউনিট ধরা হয়েছে। একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরা যাক আমরা 5 থেকে 10 বছর বয়সী শিশুদের ভ্যাকসিনেশনের প্রিভ্যালেন্স নিয়ে স্টাডি করছি। এখন বাংলাদেশে 5 থেকে 10 বছর বয়সী শিশু আছে প্রায় 3 কোটি। এতজনের লিস্ট করে স্যাম্পল ফ্রেম তৈরি করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। যদি আমরা ধরি যে 5 থেকে 10 বছরের শিশুরা সবাই কোনো না কোনো প্রাইমারি স্কুলে পড়ে, তো ক্লাস্টার স্যাম্পলিংয়ে আমরা এই প্রত্যেকটা প্রাইমারি স্কুলকে এক একটা স্যাম্পল ইউনিট ধরব। এরপর সেই স্কুলগুলোর মধ্য থেকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে কয়েকটা স্কুল সিলেক্ট করব। যে কয়টা স্কুল সিলেক্ট করলাম শুধু সেই স্কুলের স্টুডেন্টদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমরা এই স্টাডিটা কমপ্লিট করব। এটাই হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। এবার আসি মাল্টি স্টেজ স্যাম্পলিংয়ে। মাল্টি স্টেজ স্যাম্পলিংয়ে অনেকগুলো স্টেজে স্যাম্পলিং করা হয়। প্রথমে পুরো পপুলেশনটাকে কয়েকটি সেটে ভাগ করা হয়। প্রত্যেকটি সেটকে বলা হয় প্রাইমারি স্যাম্পলিং ইউনিট। এরপর সেই প্রাইমারি স্যাম্পলিং ইউনিট থেকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে কয়েকটি স্যাম্পল সিলেক্ট করা হয়। এরপর সিলেক্টেড স্যাম্পলিং ইউনিটগুলোকে আবার আরও কয়েকটি সেটে ভাগ করা হয়। একে বলা হয় সেকেন্ডারি স্যাম্পলিং ইউনিট। সেই সেকেন্ডারি স্যাম্পলিং ইউনিটকে আবার স্যাম্পল করে কয়েকটি ভাগে ভাগ করা হয়। এভাবে ডিজায়ার্ড স্যাম্পল কালেক্ট হওয়া পর্যন্ত এভাবে স্টেজে স্টেজে করে স্যাম্পল কালেকশন চলতে থাকে। এই যে অনেকগুলো স্টেজে কালেক্ট করা হলো, এটাই হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। একটা উদাহরণ দিই। সাপোজ আমরা বাংলাদেশের আন্ডার 5 চিলড্রেনের নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যাসেস করছি। মাল্টি স্টেজ স্যাম্পলিংয়ের মাধ্যমে আমরা প্রথমে পুরো পপুলেশনটাকে 8টি বিভাগে ভাগ করব। এরপর সেই 8টি বিভাগ থেকে ধরলাম 3টা বিভাগ সিলেক্ট করলাম। এটা হচ্ছে প্রথম স্টেজ। এরপর সেই সিলেক্টেড 3টি বিভাগে যতগুলো জেলা আছে সেই জেলাগুলোর মধ্যে থেকে র্যান্ডমলি কয়েকটি জেলা সিলেক্ট করব। এটা হলো সেকেন্ড স্টেজ। এরপর আবার সেই সিলেক্টেড জেলাগুলোর যতগুলো উপজেলা আছে সেই উপজেলাগুলো থেকে আবার র্যান্ডমলি কিছু উপজেলা সিলেক্ট করব। এভাবে একদম লাস্ট স্টেজে আমরা যতজনকে পাবো তাদের কাছ থেকেই শুধুমাত্র ইনফরমেশন কালেক্ট করব। এটাই হলো মাল্টি স্টেজ স্যাম্পলিং। এবার আসি মাল্টিফেজ স্যাম্পলিংয়ে। মাল্টিফেজ স্যাম্পলিংয়ে অনেকগুলো ফেজে স্যাম্পলগুলোকে সিলেক্ট করা হয়। এর আগে মাল্টি স্টেজ স্যাম্পলিংয়ে আমরা দেখেছি যে অনেকগুলো স্টেজ পার করে একদম লাস্ট স্টেজে গিয়ে যারা আছে শুধু তাদের কাছ থেকে ইনফরমেশনটা কালেক্ট করা হয়েছে। বাট মাল্টিফেজ স্যাম্পলিংয়ে প্রথমে পপুলেশনে যারা আছে তাদের সবার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করা হবে। সেই ইনফরমেশনের ওপর ভিত্তি করে তাদেরকে বাছাই করা হবে। এরপর যাদেরকে বাছাই করা হলো তাদের কাছ থেকে আরও ইনফরমেশন নেওয়া হবে। তার উপর ভিত্তি করে এভাবে অনেকগুলো ফেজে গিয়ে ইনফরমেশনটা নেওয়া হবে। ফর এক্সাম্পল, আমরা ধরা যাক ঢাকায় পালমোনারি টিউবারকুলোসিসের প্রিভ্যালেন্স কেমন সেটা নিয়ে স্টাডি করছি। এখন পালমোনারি টিউবারকুলোসিসের গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে স্পুটামের পিসিআর টেস্ট, কিন্তু ঢাকার পপুলেশন প্রায় 2 কোটি। এত মানুষের পিসিআর টেস্ট করাটা অনেক বেশি কস্টলি হবে। তো আমরা প্রথমে মাল্টিফেজ স্যাম্পলিংয়ে যেটা করতে পারি, যাদের টিউবারকুলোসিসের সাইন্স অ্যান্ড সিমটম আছে তাদের রেকর্ডগুলো আমরা হসপিটাল থেকে কালেক্ট করে তাদেরকে বাছাই করতে পারি। এরা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ। এরপর যাদেরকে বাছাই করলাম তাদের ইএসআর টেস্ট করতে পারি। যাদের হাই ইএসআর আসবে তাদেরকে আবার আলাদা করব। এটা হচ্ছে সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজে যাদেরকে পেলাম তাদের চেস্ট এক্সরে করে যাদের পজিটিভ ফাইন্ডিং আসবে তাদেরকে আবার আলাদা করব। এটা হচ্ছে থার্ড ফেজ। এরপর থার্ড ফেজে গিয়ে যাদেরকে পেলাম আমরা তাদের আরটিপিসিআর টেস্ট করব এবং যাদের পজিটিভ ফাইন্ডিং আসবে তাদেরকে আমরা ডায়াগনোসিস করলাম যে তাদের পালমোনারি টিউবারকুলোসিস আছে। এভাবে মাল্টিফেজ স্যাম্পলিং করলে জিনিসটা অনেক বেশি কস্ট ইফেক্টিভ হয়। এতক্ষণ আমরা র্যান্ডম স্যাম্পলিংয়ের এই 6টি মেথড নিয়ে কথা বললাম। এখন আসি নন র্যান্ডম স্যাম্পলিং।
নন র্যান্ডম স্যাম্পলিং এমন একটা স্যাম্পলিং মেথড যেখানে রিসার্চার তার নিজের ইচ্ছা মতো স্যাম্পল সিলেক্ট করে, তাই এখানে পপুলেশনের সবার স্যাম্পল হিসেবে সিলেক্টেড হওয়ার চান্স থাকে না। এজন্য একে নন প্রবাবিলিটি স্যাম্পলিংও বলা হয়, যেহেতু সবার সিলেক্টেড হওয়ার প্রবাবিলিটি নেই। নন র্যান্ডম স্যাম্পলিং আবার কয়েক প্রকার হতে পারে, যেমন জাজমেন্ট স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং, কনভিনিয়েন্স স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং। প্রথমে আসি জাজমেন্ট স্যাম্পলিং। এখানে রিসার্চার তার নিজের জাজমেন্ট অনুযায়ী যাদেরকে স্যাম্পল হিসেবে সিলেক্ট করলে তার রিসার্চটা সবচেয়ে ভালো হবে বলে তার মনে হয় তাদেরকেই স্যাম্পল হিসেবে সিলেক্ট করেন। এই জন্য একে পারপোজিভ স্যাম্পলিংও বলা হয়। এখন আসি কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিংয়ে প্রথমে পুরো পপুলেশনকে তাদের ক্যাটাগরি অনুযায়ী কয়েক ভাগে ভাগ করা হয়। এরপর সেই ক্যাটাগরি থেকেই এমনভাবে স্যাম্পল নেওয়া হয় যেন স্যাম্পলগুলো সব ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করে। এবার আসি অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং। এখানে রিসার্চারের আগে থেকে স্যাম্পলস কালেক্ট করার কোনো প্ল্যান থাকে না, কিন্তু অ্যাক্সিডেন্টালি স্যাম্পল সিলেক্ট হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনার চেম্বারে যে সকল রোগী এসেছে তাদের মধ্য থেকে কোনো একটা স্পেসিফিক ডিজিজের প্রিভ্যালেন্স আপনি বের করে ফেলেন। এখানে আপনার কিন্তু আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে ওনাদেরকে স্যাম্পল হিসেবে সিলেক্ট করবেন, ওনারা নিজেরাই আপনার কাছে চলে এসেছে। এটাই হচ্ছে অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং। এবার আসি কনভিনিয়েন্স স্যাম্পলিং। কনভিনিয়েন্স স্যাম্পলিংয়ে রিসার্চার যাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করলে তার সবচেয়ে বেশি সুবিধা হবে তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করেন। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার ফ্রেন্ডসদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করেন সেটা হবে কনভিনিয়েন্স স্যাম্পলিং। এবার আসি স্নোবল স্যাম্পলিং। স্নোবল যেমন যত বেশি গড়াতে থাকে তত বেশি বড় হতে থাকে, স্নোবল স্যাম্পলিংও অনেকটা তেমন। এখানে প্রথমে রিসার্চার কয়েকজনকে স্যাম্পল হিসেবে সিলেক্ট করেন, এরপর যাদেরকে সিলেক্ট করা হয়েছে তারা আবার তাদের ক্যাটাগরি অনুযায়ী আরও কয়েকজনকে সিলেক্ট করে। এভাবে যত বেশি গড়াতে থাকে স্যাম্পল সাইজ তত বেশি বড় হতে থাকে, এজন্য একে বলা হয় স্নোবল স্যাম্পলিং। এটাই ছিল আমাদের স্যাম্পলিং নিয়ে আলোচনা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।